দর্শক, বাজেট এবং রাজস্ব নীতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন একজন ব্যবসায়ী নেতা, এবিসিসির সাবেক পরিচালক এবং রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারবিটার সভাপতি আব্দুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার বিজে। আমরা যেমনটা জানি যে আগামী 11 তারিখ তো বাজেট ঘোষণা হতে যাচ্ছে, 5 বছরের জন্য কর নীতি ঘোষণা করতে যাচ্ছে হয়তো সরকার। এটা তো প্রথমবারের মতো আসলে দীর্ঘমেয়াদী একটি কর নীতি ঘোষণার দিকে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আসলে আপনাদের তো দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল দীর্ঘমেয়াদী একটি কর নীতি থাকার জন্য, এই সিদ্ধান্তকে কীভাবে দেখছেন? আমার মনে এটা খুবই ইতিবাচক একটা সিদ্ধান্ত, যে বিশেষ করে বিনিয়োগকারীরা, সাধারণত এফডি ফরেন ডাইরেক্ট ইনভেস্টর যারা, তারা এই কর নীতি নিয়ে সবসময় একটা কমফোর্টেবল অবস্থান চাইতো, যাতে তারা প্ল্যান করতে পারে। এবং আমাদের যারা বড় বড় বিনিয়োগকারী আছে, আমি মনে করি সার্বিকভাবে এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং এই জন্য আমি অভিনন্দন জানাই। এবং আমি মনে করি যে একইভাবে যদি সেটা শুল্ক করের ক্ষেত্রেও হয়, এটা তো আয় করের ব্যাপারটা একটা হলো, আবার ভ্যাট এবং শুল্ক করার ক্ষেত্রেও যদি হয়, তাহলে কিন্তু এটা ইতিবাচকভাবেই প্রতিফলিত হবে আমাদের ইয়েতে। এটা তো আপনি তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বললেন, এবং দেশীয় যারা বিনিয়োগ রয়েছে তারা তো দীর্ঘমেয়াদী যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তো তারা এটাকে আরও বেশি ইতিবাচক হিসেবে দেখবে। আমার মনে হয় প্রথমে তো আমাদের দেশি বিনিয়োগকারীদেরকেই আস্থায় আনতে হবে, তাদেরকে সুবিধাটা দিতে হবে। দেশি বিনিয়োগকারীরা যখন লাভ করতে পারে, ভালো করে, তখনই ওটা দেখে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আসে। তো আমাদের এখানে যেহেতু একটা প্রায় 120 কোটি, 120 মিলিয়ন, না 100 প্রায় কোটি হিসাবে তো 18-19 কোটি, কিংবা অনেকে বলে 20 কোটি মানুষের, প্রায় 200 মিলিয়ন মানুষের একটা বাজার। সে বাজারে কিন্তু অনেকেই আসতে চায়। যেমন আমি জাপানিদের, যেহেতু আমি জাপান বাংলাদেশ চেম্বারের সাথে আমি প্রাক্তন সভাপতি ছিলাম, ওইখান থেকে তারা কিন্তু বাংলাদেশে আসতে চায় বিনিয়োগকারীরা। তো তাদের জন্য কিন্তু এটা ভালো এসে আমি মনে করি প্রণোদনা হিসেবে কাজ করবে। আচ্ছা, আয়করের ক্ষেত্রেও তো আমরা দেখতে পাচ্ছি যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে হয়তো সরকার যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর আগে ছিল 3,50,000, তারপর 3,75,000 করা হয়েছিল গত সরকারের সময়, সেটা হয়তো এবছরও অব্যাহত থাকবে। এই যে আয়করের বিষয়টা, এখানে কি প্রতিবেশী দেশগুলোর তুলনায় তো আমাদের আয়করের সীমাটা অনেকটা কম রয়েছে, অনেক বেশি আসলে এখানে আয়কর অনেক কি দিতে হচ্ছে, এই বিষয়টা প্রতিবেশী দেশগুলোর তুলনায়, কিংবা আপনি তো চায়না, জাপান বাংলাদেশ চেম্বারের সঙ্গে রয়েছেন, জাপানের তুলনায় যদিও আমাদের অর্থনীতি অনেক ছোট, এই প্রতিবেশী দেশগুলোর তুলনায় আসলে এটা কতটুকু যৌক্তিক? আমাদের এখানে সমস্যা হচ্ছে যে আয়করের যে বর্তমানে যে আয়করদাতার সংখ্যা, সেটা অত্যন্ত হতাশাজনকভাবে কম। এইটার ব্যাপ্তিটা অনেক বাড়ানো সম্ভব। এটা বাড়ানোর জন্য যাকে বলে বেসটা বাড়ানো, বেসটাতে এটাকে নেট বলা হয়, অনেকে নেটটা মনে করে যে নেতিবাচক শব্দ। আমরা যদি এটাকে বেসটা বলি, যেমন ধরেন অনেক ব্যবসা আছে যেগুলো আয়করের মধ্যে সম্পৃক্ত হতে পারে। এই গ্রামে গঞ্জে বাজার, বাংলাদেশে হাজার হাজার বাজার আছে, সেখানে প্রতিটা বাজারেই কিন্তু অন্ততপক্ষে আপনি 5টা কি 10টা দোকান পাবেন যারা আয়কর দিতে পারে, যাদের বেচা বিক্রি ডেইলি মনে করেন যে 20, 25, 30, 50 হাজার টাকা বিক্রি আছে। তো এটা যদি এইভাবে ব্যক্তিটা ছড়ানো যায়, তাহলে আয়করের ব্যক্তিটা অনেক বাড়বে। সার্বিকভাবে সরকারের চ্যালেঞ্জ হচ্ছে রাজস্ব আয় বাড়ানো। রাজস্ব আয় বাড়ানোর মধ্যে যেমন আমি যদি কাস্টম ট্যাক্স বলি, কাস্টম ট্যাক্সে আপনাকে দেখতে হবে, যেমন আমি গাড়ির কথা যদি বলি, গাড়িতে আপনি এমন বেশি পর্যায়ে ট্যাক্স করে রেখেছেন উপরের দিকে, যাতে একজন এমপিরা আগে ট্যাক্স ফ্রি গাড়ি পেতেন। এই সরকার ট্যাক্স ফ্রি গাড়ি বন্ধ করে দিয়েছে, এবং তারা অনেকে গাড়ি কেনার সামর্থ্য রাখে না। কিন্তু আপনি করেছেন কি, আপনি আমদানি শুল্ক, ভ্যাট, অগ্রিম আয়কর এবং সাপ্লিমেন্টারি, তারপরে হলো আপনার রেগুলেটরি ডিউটি, সবটা মিলে কোনো ক্ষেত্রে 800% করে রেখেছেন। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি বাস্তব ভিত্তিক নয়। এটাকে বরং আপনি যদি এভারেজ ম্যাক্সিমাম 200% করেন, তাহলে অনেকে কিনবে কেন? যেমন যাদের কাছে সামর্থ্য আছে তারাও কেনে না, এত বেশি ট্যাক্স দিয়ে কিনবে না। তারা বাইরে গিয়ে একটা সেকেন্ড হোম করে রাখে, মালয়েশিয়া যায়, কিংবা সিঙ্গাপুরে, কিংবা ব্রিটেনে, যাদের সামর্থ্য আছে তারা কানাডায়, তারা কিন্তু বাইরে খরচ করে। তো খরচ করা মানে একটা গাড়ি কেনা 200% ট্যাক্স দেওয়া, মানে যদি গাড়ির দাম হয় $1,00,000, সে $2,00,000 ট্যাক্স দেবে। তারপরে রেভিনিউটা নিলেন। এইটা আমার মনে সরকারকে আরও স্মার্ট হওয়া দরকার, এবং রেভিনিউ আদায়ের জায়গাগুলোতে যারা টাকা খরচ করতে পারে সেই শ্রেণীর কাছ থেকে টাকাটা নেওয়ার কৌশলগুলো আপনাকে জানতে হবে এইসব জায়গাতে। আবার ভ্যাটের ক্ষেত্রে আমি মনে করি যে ভ্যাটটা আরও বেশি সম্প্রসারিত হতে পারে যদি সেগুলোকে বাস্তবভিত্তিক করা হয়। ব্যাপকভাবে এটার পরিধিটা বাড়তে পারে, মানে সরকারের টোটাল রেভিনিউ। দিনের শেষে এসে বলতে হয় যে সরকার রেভিনিউ টার্গেট দিচ্ছে অনেক, কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার যে হচ্ছে
আমি যদি প্রশ্ন করি, মানুষের প্রশ্ন করে যে আমি সরকারের কী সেবা পাচ্ছি, আমি কোনো স্বাস্থ্য সেবা পাচ্ছি না, আমি একটা বয়স হয়ে গেলে পরে আমি যে এত ট্যাক্স দিলাম, আমার কোনো পেনশন স্কিম নাই, আবার অপর দিকে গরিবের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু রাষ্ট্রের যেটা আমি মনে করি যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু অনেক বার্তা আছে। সে বার্তার মধ্যে অন্যতম বার্তা হচ্ছে বেটার লাইফ, আপনার কর্মেরও সুযোগ তৈরি করা, চাকরি বাকরির সুযোগ তৈরি করা, ব্যবসার সুযোগ তৈরি করা, দুর্নীতিকে অবসান করা, চাঁদাবাদি অবসান করে আমাদের লক্ষ লক্ষ যে 25 থেকে 30 লক্ষ তরুণ যে বাজারে আসে, তাদেরকে আমি কী দিতে পারছি, কয়টা চাকরি দিতে পারছে? বেশ, যারা খুব ভালো তারা বাইরে চলে যাচ্ছে, আর যারা এভারেজ তারা MA BA MBA করে রাস্তা ঘুরে বেড়াচ্ছে। এইটা তো আমার কোনো আদর্শিক অবস্থা না। ফলে বর্তমান সরকার একটা মেসিভ বিপ্লবের পরে অনেক বড় ভোটের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে। তারা কিছু ম্যান্ডেট নিয়ে এসেছে যে অনেক বড় ম্যান্ডেট, বিনিয়োগ বাড়ানো এবং একই সঙ্গে কর্মসংস্থান বাড়ানো। ফলে সেই জায়গাগুলোতে আসলে এটা রাতারাতি সম্ভব না, কিন্তু আমরা মনে করি সরকার যদি এইসব ক্ষেত্রে মনোযোগ দেয়, টোটাল একটা ক্রমশ রিফর্মের দিকে যায়, রিফর্মটা কন্টিনিউয়াসলি করতে হবে। এবং সরকার পরিধি, সরকার ব্যবস্থার যে আপনার যে বাংলাদেশের যে সিস্টেমটা কিংবা যে আকার, যে স্ট্রাকচার, সেখানে কিন্তু বড় ধরনের সংস্কার আনতে হবে, যেটা আমার মনে হয় কঠিন কাজ, কিন্তু সরকারকে সে কাজে হাত দিতে হবে। আচ্ছা, সংস্কার তো আমরা দেখেছি এর আগেও অন্তর্বর্তী সরকার যখন ছিল সেখান থেকেও কিছু সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছিল এবং বর্তমান সরকার এসে তার কিছু কিছু হয়তো অব্যাহত রেখেছে। অর্থনৈতিক পরিচালনা কিংবা আপনি যেমনটা বলছিলেন যে ট্যাক্স আদায়ের ক্ষেত্রে পরিধি বাড়ানো, আর ট্যাক্স দেওয়ার ক্ষেত্রেও তো আসলে আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা ব্যক্তি করায় তাদেরও একটি অনীহা রয়েছে, তাদেরকে অনীহার কারণটা কিন্তু খুবই স্বাভাবিক। আমি মনে করব যে অনীহার কারণ হচ্ছে যে ট্যাক্স দেয়, সে যখনই ট্যাক্সের খাতায় যায় তখন তার উপরে নিবর্তনমূলক হয়, তাকেই বারে বারে ইন্সপেকশন করে, তাকেই বারে বারে ডাকা হয়, কিন্তু সে তো তার বেনিফিট পাচ্ছে না। সে মনে করে আমি ট্যাক্স দিলাম, টাকা চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে দেশে। তো সবাই কিন্তু রাষ্ট্রের প্রতি একটা অনীহা, একটা অশ্রদ্ধা, কিংবা সরকারের প্রতি, সরকার সিস্টেমটা জনগণ মানে যাকে বলে কাস্টমার বান্ধব কিংবা ক্রেতা বান্ধব, জনগণ বান্ধব সিস্টেমটা আমরা করতে পারি নাই। আপনি অনেক ক্ষেত্রে যেগুলো অটোমেটিক কিংবা অ্যাট সোর্স, সেটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। যেমন দেখেন, এই যে এআইয়ের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোলের ব্যাপারে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, কিন্তু যখন আপনি গ্রামে, একটু আগে দেখলাম আসার সময় আপনার এখানে যে চান্দিনাতে আপনার এই অবৈধ অটোরিকশা চালকেরা পুলিশের গাড়ি আক্রমণ করে পুলিশের গাড়িকে ভেঙে তছনছ করে দিয়েছে। এটা কিন্তু একটা পুলিশের গাড়ি ভাঙা না, এটা কিন্তু অবৈধরা, যাদের সম্পূর্ণ অস্তিত্বটা অবৈধ, তার সংখ্যা এত বেড়েছে যে নাও, যেটা ইকোনমির ভাষা বলে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন, সে পুলিশকে এখন বাধা মনে করছে, কিংবা আইন বিধানসম্মত যারা তাদেরকে বাধা মনে করছে, সে মনে করছে আমি রাইট, আমার সংখ্যা অনেক বেশি। ফলে এই যে করতে দিল, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত পায়নি। এখন রাজনৈতিক সরকারকে এ ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করা, দুর্নীতি দমন করা এবং কর্মসংস্থান তৈরি করা, এই ব্যাপারগুলো মিট করতে হবে তাকে। এবার একটু গাড়ির প্রসঙ্গে আসতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে বারভিটার নেতৃত্বে আছেন এবং গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত আছেন। এবার বাজেটে তো ইভি কার কিংবা ইলেকট্রিক গাড়ির প্রতি উৎসাহিত করা হচ্ছে সরকারের। এক্ষেত্রে আমরা তো জানি যে বাংলাদেশের অধিকাংশ গাড়ির যে জায়গা, সে বাজারটা জাপান থেকে যে রিকন্ডিশন গাড়িগুলো আসে সেই গাড়ির বাজারের দখলে রয়েছে। দুটো বিষয় কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা? আমার মনে হয় যে ব্যাপারে গভীর চিন্তার প্রয়োজন ছিল। আপনার ধন্যবাদ যে এই প্রসঙ্গটা আপনি এনেছেন। দেখেন, বাংলাদেশে প্রায় অর্ধ শতাব্দী যাবৎ আমরা একটা বাজার তৈরি করেছি এবং সে একটা কোয়ালিটি মার্কেট তৈরি হচ্ছে। কি, জাপানের বিশ্বমানের গাড়িগুলো আমরা এখানে কম বৈদেশিক মুদ্রা ব্যয়ে, আবার সরকারকে অনেক রাজস্ব দিয়ে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা সরকার রেভিনিউ পাচ্ছিল। এখন একটা গ্রুপ যেমন 22 সালে একটা আইন করেছে, এসআরও করেছে, যে সিকিডির ক্ষেত্রে তারা বিশাল ছাড় দিয়েছে। তাও কি, ফসিল ফুয়েল মানে তেলের গাড়ি, তারা এখানে সংযোজন করলে, মনে রাখবেন সংযোজন কিন্তু ম্যানুফ্যাকচারিং না, এই সংযোজনের জন্য ডিউটি হচ্ছে 48%, আর আমি যখন টোটালটা আনি তখন ডিউটি হচ্ছে 131%। তার মানে 83% ব্যবধান দেওয়া হয়েছে, যেটা পৃথিবীর কোথাও নজিরবিহীন। সাউথ আফ্রিকাতে তৈরি করলে, তৈরিটা যদি আনেন, তার যা ডিউটি দেশে তৈরি করলে 49% কম। আমরা সরকারকে বলছিলাম যে আপনারা এইভাবে অ্যাব্রাপ্টলি কিছু না করে শিল্পায়ন হোক, ফেজিং ওয়াজ করেন, যে হ্যাঁ অ্যাসেম্বলিং 30% যদি লোকাল জিনিস থাকে তাহলে তাকে একটা 30% ছাড় দেন, কি 40% দেন। এইভাবে দিয়ে তো আপনি মানে আমাদের যে স্টাবলিশ বাজারটা ছিল আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
সবচেয়ে বড় কথা সরকারের রেভিনিউ ক্ষতিগ্রস্ত হবে। আর যদি ইন্ডাস্ট্রি বলেন, সংযোজন দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি হয় না। ইন্ডাস্ট্রি হতে গেলে একটা বিশাল মার্কেট লাগে। আর যদি বাংলাদেশে 1 লক্ষ গাড়ির বাজার থাকতো, যেমন এই যে অবৈধ অটোরিকশা কিংবা টেসলা বলেন, সেটা কিন্তু রাতারাতি বেড়ে গেছে, কারণ তার কোনো ট্যাক্স নাই, রেজিস্ট্রেশন ফি নাই, চালকের লাইসেন্স নাই, অ্যানুয়াল ফি নাই, ইনকাম ট্যাক্স নাই, কিচ্ছু নাই। অতএব গ্রোথ হয়েছে কি হাজার হাজার % গ্রোথ হয়ে গেছে, অনেকটা ব্যাকটেরিয়ার মতো। এখন আপনি মনে করছেন সেটা আপদ, কিন্তু আমরা তো হতে দিয়েছি ওটা। ফলে গাড়ির ব্যাপারে আমি বলবো যে আমাদের রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে তারা অনেকটা বৈষম্যের শিকার হয়ে গেছি আমরা। কিন্তু সেটা যারা করিয়েছে কিংবা সরকারের যে অংশ এটা করেছে, আমি মনে করি এটা যথার্থ হয়নি, কারণ এটাতে সরকারও লুজার, একটা অংশ হয়তো কিছু ব্যবসায়ী লাভবান হবে, মনোপলি অল্প কয়েকজন, আর ব্যাপক আমরা যে ব্যবসা আমরা ক্ষতিগ্রস্ত হব। ফলে আমরা এখনও মনে করি বর্তমান সরকারের কাছে আমরা বলবো যে আপনারা এই ব্যাপারে অনেক বিচার করে, পর্যালোচনা করে, অ্যানালাইসিস করে আগানো উচিত হবে। কতটুকু ইন্ডাস্ট্রি হতে পারে, কতটুকু বাস্তবানুক সে দেন, ইলেকট্রিক ভেহিকেলের সুযোগ দেন, কিন্তু যাতে জনগণ কিনতে পারে। যেমন ট্রাক, বাস, এন্টার মার্কেটটা হচ্ছে ভারতের, তারা এখানে ডাম্পিং করছে, তারা কিন্তু টোটাল কান্ট্রিতে কোনো আপনি জাপানি ট্রাক, বাস দেখবেন না। অথচ আমার কাছে রিপোর্ট আছে যে জাপানের গাড়ি 25-30 বছর চলে, কিন্তু এইসব গাড়ি 3 বছর পরে পার্টসের চাহিদা বাড়ে, ফলে এক ধরনের ডাম্পিং ইয়ার্ডে পরিণত হয়েছে বাংলাদেশ। শুধুমাত্র লাইট গাড়িগুলো, কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, এগুলো আমরা জাপানের বাজারটা একদিন ছিল, সেটার একটা বিরাট অংশ এখন ওই যে সেকেরি অ্যাসেম্বলিং পোর্শন নিয়েছে। ফলে আমরা এটার বিরোধী নই, কিন্তু আমরা মনে করি এটা সাস্টেনেবল, একটা ট্যাক্সই আকারে যাওয়া উচিত, যাতে ক্রেতা বান্ধব, মানে জনগণ যেন বেনিফিটটা পায়, সরকারের রেভিনিউ ঠিক থাকে, আবার সরকার ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে সেটা রিয়েল ইন্ডাস্ট্রি হোক। সাইফুর রহমান সাহেবের প্রতি আমি শ্রদ্ধাভরে স্মরণ করি, তিনি কিন্তু এগুলোকে একটা সিস্টেমের মধ্যে উনি করছিলেন, ওইটা ফলো করা উচিত। যে উনি বলছিলেন যে তুমি যদি এখানে অ্যাসেম্বলিং করতে পারো, লোকালাইজ করতে পারো পার্টস, তাহলে তোমাকে আস্তে আস্তে বলে প্রোগ্রেসিভ ম্যানুফ্যাকচারিংয়ে দেওয়া হবে। তা যদি না হয়, তাহলে এই শুল্ককে যেটা ছাড় দিল, এটা কিন্তু আপনার রাজস্ব খাত থেকে আপনি ছাড় দিয়ে দিলেন। আপনার কথা ধরে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনি বলছিলেন যে বাংলাদেশে যদি কোনো উৎপাদন ব্যবস্থায় যেতে হয় গাড়িকে, তাহলে বড় একটি বাজার দরকার। দীর্ঘদিন ধরে তো জাপান থেকে আমরা গাড়ি আনছি, জাপানের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কোনো একটি উৎপাদন ব্যবস্থা কেন এতদিনে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারিনি? বাধাটা আসলে কোথায়? এটা বাধা হচ্ছে বাজারের সাইজ, এটা মার্কেট ইকোনমি। আপনি যখনই 1 লক্ষ গাড়ি যদি বাজার থাকতো, তাহলে দেখতেন যে ম্যানুফ্যাকচারাররা চলে আসতো। এবং টয়োটা কোম্পানি এখানে বাংলাদেশে কিন্তু কোম্পানি খুলেছে, বাট তারাও কিন্তু তৈরি গাড়ি এনে বিক্রি করছে। বা গত বছরের রেজিস্ট্রেশনের সংখ্যা হচ্ছে 9,400, হুইচ ইজ ভেরি মিয়ার। আপনি ইংল্যান্ডে বাজার হচ্ছে প্রায় 1 মিলিয়ন গাড়ির বাজার, সেখানেও কিন্তু গাড়ি ইম্পোর্ট হয় বয়স সীমা নির্বিশেষে। আমরা সরকারকে বলেছিলাম যে নতুন গাড়ি আসুক, আপনি বয়স সীমাটা তুলে দেন, কিংবা নিদেন পক্ষে 8 বছর করেন, কমার্শিয়াল গাড়িগুলো 10 বছর করেন, তাহলে হতো কি ফরেন এক্সচেঞ্জ কম যেত, আপনি গাড়িটা পেতেন, ইন্ডাস্ট্রি গাড়ি পেত, এবং ক্রমশ ইন্ডাস্ট্রিও তৈরি হতে পারত। এবং গ্রামে গঞ্জে যে মানুষ কিনতে চায়, তারা না পেরে এখন অটোতে চড়ে, টেসলাতে চড়ে, এবং প্রতি বছর 15 থেকে 20 হাজার মানুষ আমরা হারাচ্ছি, মারা যাচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে এই টোটাল জিনিসটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি মনে করি যে ব্যাপক চিন্তা ভাবনা দরকার নিয়ে আসা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সে আলোচনায় যুক্ত হওয়ার জন্য, এবং দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি।